এই যে এত শীত এসেই কিন্তু লেপটা দেখে আর বেডটা দেখে মনে হচ্ছে যে এখনই লেপের মধ্যে ঢুকে পড়ি। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটু বেশি ভালো আছি কারণ আমি আজকে বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বাড়িতে যাওয়া হবে। তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার আগে। আর বাড়ি যাওয়ার আগে একটু অফিসে কাজ আছে, এই কারণে একটু তাড়াতাড়ি করে যেতে হচ্ছে আমার অফিসে যাবার জন্য। সবকিছু সুন্দর করে আগে থেকেই গোছানো ছিল। গতকালকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি বিশেষ কাজে। আজকে যাব, আর এই কারণে কিন্তু আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। মোটামুটি সবকিছু পরিষ্কার ছিল, গোছানো ছিল। শুধু সকালে যতটুকু খেয়েছি সেই বাসন কোসনগুলো একটু ঝটপট ক্লিন করে নিলাম এবং জায়গা মতো গুছিয়ে রাখলাম। সিঙ্কের আশপাশটাও একটু পরিষ্কার করে নিলাম। একটু গুছিয়ে রেখে গেলে ফিরে এসে আরাম লাগে। আমার ব্যাগ তো রেডি ছিল, এখন বের হব। আর যেহেতু অফিসে একটু কাজ আছে এই কারণে গতকালকে যেতে পারিনি। অফিসের কাজ সেরে একবারে চলে যাব, এই কারণে কিন্তু বের হয়ে মানে একবারে ব্যাগ নিয়েই বের হচ্ছি। শীতের সকালে মানে যাতা অবস্থা, হাত পাতা জমে ঠান্ডা। যদিও অফিসে যেতে হয় কিন্তু যেহেতু দূর রাস্তায় যাব এই কারণে কিন্তু আরেকটু বেশি প্রিপারেশন। তো দেখা হচ্ছে একটু পরেই। কোথায় যাওয়ার আগে আমি তো জানালা দরজা সবকিছু ঠিকঠাক মতো লাগিয়ে যাই। আগে লাগানো ছিল, গতকালকে লাগানো ছিল, তারপর একটু চেক করে নিলাম। বাসাটা কিন্তু মোটামুটি গোছানোই আছে। তো এখনই তো বের হয়ে যাব। লাইটটা বন্ধ করে দিলাম। অফিসের কাজ শেষ করতে করতে আমার কিন্তু বেশ দেরি হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আমি বের হতে হতে অলমোস্ট 4টা বেজে গেছে। তো অফিস থেকে বের হয়ে আমি অটোতে করে ধাওয়াপাড়া ঘাটের দিকে যাচ্ছি। আসলে কুষ্টিয়া হয়ে ঘুরে যেতে অনেক বেশি সময় লাগে, আর শীতের রাতে অনেক দেরি হয়ে যাবে। এই কারণে ভাবলাম এবার যেহেতু একা একা যাচ্ছি আর এই ঘাট দিয়ে পার হতে তো সময় কম লাগবে, এই কারণে আমি ভাবলাম আমি এই দিক দিয়েই যাই। তাফসিরের আম্মু এই পথে যেতে চায় না, তো আমি একা এই কারণে ভাবলাম যে একবার গিয়ে দেখি কেমন লাগে। এর আগে একবার গিয়েছিলাম, এতবার গাড়ি চেঞ্জ করতে হয়, বিরক্ত হয়ে গিয়েছিল তাফসিরের আম্মু। তো আমি এখান থেকে অটোতে নিয়ে ধাওয়াপাড়া ঘাটের দিকে যাচ্ছি। তবে রাস্তাটা এত সুন্দর, নদীর ধার ঘেঁষে রাস্তাটা, বেশ খানিকটা পথ ওভাবে যেতে যেতে খুব ভালো লাগছিল। মানে আমি এনজয় করতে করতেই যাচ্ছিলাম। রাজবাড়ির সদর থেকে ধাওয়াপাড়া ঘাট কিন্তু খুব বেশি দূরে নয়, অল্প সময়ে কিন্তু এখানে চলে যাওয়া যায়। মুরগির ফার্ম বা রাজবাড়ির সদর রূপালী ব্যাংকের রাস্তার মোড়ের ওখান থেকে কিন্তু অনায়াসে অটো পাওয়া যাবে, সবসময় অটো চলে। আমিও অটোতে করে খুব কম সময়ের মধ্যে এই তো ধাওয়াপাড়া ফেরিঘাটে চলে এসেছি। আর এখানে কিন্তু আজকে ফেরি নাই, সবাই বলছে যে ফেরি চলবে না আজকে, মানে বিকেলের ফেরিটা আর আসছে না আজকে। তো কি আর করা, এদিকে খোঁজ নিলাম ট্রলারও চলবে না, মানে একটু আগে ট্রলার এসেছে, এখন কোনো ফেরিও নাই। তারপরে ট্রলারও যাবে আরো পরে, স্পিড বোট যাওয়ার পরে ট্রলার যাবে। তো বাধ্য হয়ে স্পিড বোটে যাচ্ছি। আর স্পিড বোটে গেলে একটা সুবিধা, সময় কম লাগবে, তাড়াতাড়ি যেতে পারবো। এই পথে যারা যাওয়া আসা করে তাদের দেখলাম যে একটা ইউজ টু, যখন ফেরি থাকে ফেরিতে যায়, ফেরি না থাকলে ট্রলার যায়, বা ট্রলারের শিডিউল না পেলে স্পিড বোটে যায়। স্পিড বোট জাস্ট আমি যখন আসি তখন কিন্তু লোক ওঠা শুরু করছে, আর এর মধ্যেই অলমোস্ট কিন্তু স্পিড বোট প্রায় ভরে গেছে। আর কয়েকজন উঠলেই কিন্তু এর স্পিড বোট ছেড়ে দেবে। তো জাস্ট লোক উঠবে, ভরবে, দেন স্পিড বোট ছেড়ে যাবে। আর ওরা কিন্তু এর কারণে কোনো দেরি করে না। তবে স্পিড বোটের ভাড়া একটু বেশি, যেহেতু ফেরিতে ভাড়া মাত্র 30 টাকা, ট্রলারে ভাড়া ওইরকমই 30-40 টাকা, না 60-70 টাকা আমার খেয়াল নাই, এরকমই। আর হচ্ছে স্পিড বোটের ভাড়া হচ্ছে 150 টাকা। আগে 120 টাকা ছিল, আমরা যে টিকিটটা কেটেছি সেটাতে কিন্তু 120 টাকা ছিল, এখন 150 টাকা করে রাখে। তবে সুবিধা একটাই, অনেক কম সময় লাগে। স্পিড বোট কিন্তু এই তো ছাড়তেছে, লোকজন ওঠার পরে এটা ছেড়ে দিচ্ছে। এই তো অলমোস্ট এটা কিন্তু পার থেকে ধীরে ধীরে ভিতরের দিকে চলে আসছে। আর এটা এত দ্রুত যায়, একটা অ্যাডভেঞ্চারাল ব্যাপার থাকে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। স্পিড বোট যখন ছাড়ে তখন কিন্তু আমার কাছে নর্মালি লাগছিল, কিন্তু একটু পরে আমার কাছে যে অসাধারণ লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ইচ্ছে করে স্পিড বোটের একদম নিচে, মানে নিচের অংশে বলতে পিছন সাইডে বসেছিলাম। আর এখান থেকে আসলে আমি এনজয় করতে চেয়েছিলাম যে একদম পানির কাছ থেকে যাওয়াটা। আর ঠিক যখনই ধীরে ধীরে নদীর মাঝখানে যাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল যে একদম আমি একাই যেন স্পিড বোটে আছি, আর স্পিড বোটটা উঠতে উঠতে যাচ্ছে। যখন আমি পিছনের দিকে তাকিয়ে এভাবে ভিডিও করছিলাম, ঠিক তখন আমার মনে হচ্ছিল যে একটা অ্যাডভেঞ্চারাল মানে ব্যাপার, মানে বিশাল একটা সাগরের মধ্য দিয়ে আমি এইভাবে একা নাবিক
ভেসে যাচ্ছি, জাস্ট দেখার মতো। আর যখন পানি এরকম ঢেউ খেলছিল তখন এত ভালো লাগছিল। আর সে সাথে অন্য সবাইও কিন্তু মানে একদম চুপি সারে বসে আছে, সবাই তো পারাপারের জন্যই যাচ্ছে, কিন্তু আমার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল, মানে খুব ভালো লাগছিল। এর আগে স্পিড বোটে উঠেছি, বাট এইবারের ফিলিংসটা ছিল একটু বেশি অন্যরকম। তবে হচ্ছে যখন আমি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট থেকে স্পিড বোটে পার হয়েছিলাম, না সরি, সেটা ছিল হচ্ছে মাওয়া ফেরিঘাটে, ওটা তো প্রায় 1 ঘন্টা লাগে ফেরিতে পারাপার হতে। তো ওইটার স্পিড বোটে আমি যখন পার হয়েছিলাম তখন পানিতে একটু ঢেউ ছিল, পানি অনেক বেশি ছিটাছিটি করছিল, গায়ে লাগছিল। তো এবার কিন্তু সেরকম কিছুই হয়নি, তবে এবার কিন্তু একটু মানে সুন্দর লেগেছে বেশি, আরও ভালো লেগেছে। কেন? কারণ এবার দিনের বেলা গিয়েছি, এর আগের বার রাতের বেলা গিয়েছিলাম, মানে সন্ধ্যার পরে, এই কারণে কিন্তু এতটা বোঝা যায়নি। আর প্রচণ্ড বাতাস ছিল, শীত ছিল, এই কারণে ওভাবে ফিলও নিতে পারিনি। তবে এবার একদম পরিপূর্ণভাবে আমি এনজয় করেছি, এত ভালো লেগেছে। মানে জাস্ট মানে আমি যখন এই পানির এই অংশটা দেখছিলাম, মানে আমার দু চোখ যেন ভরে যাচ্ছিল যে এত সুন্দর। এই সৌন্দর্যটা আমি স্পিড বোটে না উঠলে কিন্তু বুঝতেই পারতাম না, মানে দেখার মতো একটা বিষয়। আর আমি যেন এই পানির আলোক ছটায় আমি হারিয়ে গিয়েছিলাম, মানে পানির একটা মেলোডির মধ্যে আমি যেন দুলতেছিলাম। অসাধারণ লেগেছিল, প্রত্যেকটা স্টেপ আমি এনজয় করছিলাম। মানে এই ভাষাটা আসলে আমি প্রকাশ করতে পারছি না, আর কেউ বুঝতে পারছেন কিনা আমি জানি না যে আমার উচ্ছ্বাসটা কতটা হাই লেভেলের ছিল। স্পিড বোটটা যখন একদম মাঝ নদীতে এসে এইভাবে যাচ্ছিল, মানে এক অন্যরকম ব্যাপার আমার ভিতরে কাজ করছিল। আর এতটা বাতাস লাগছিল, মানে আবেগে কি করব না করব আমি দেখাচ্ছিলাম যে ফোন করো, ডিজে চিহ্ন, মানে কখন কোনটা দেব এরকম ভাবে দেখাচ্ছিলাম। আর আসলে আমি এতটা এনজয় করতেছিলাম যে এনজয় করতে করতে মানে কখন নদীর পথটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। কিছুটা ভিডিও করেছি, ছবি তুলেছি, আর সেশনটাকে আমি এনজয় করার চেষ্টা করেছি। আর আসলে এত বেশি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে বাড়িতে যাচ্ছি, নিজের শিকড়ের টানে ছুটে যাচ্ছি, বাবা মার কাছে যাচ্ছি। আর এই ভালো লাগাটা, এই ভালোবাসার থেকেই কিন্তু আমার এই জার্নিটা এত বেশি এনজয়েবল লাগছে। আর স্পিড বোর্ডের এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু ভিন্ন রকমের মাত্রা যোগ করেছে, আর অনেক বেশি ভালো লেগেছে। আর স্পিড বোট থেকে নেমে আমরা এই পাশে চলে এসেছি। এইখান থেকে এখন আমরা যাব কাশীনাথপুর। তবে নদীর ধারের এই পাশটাতে এসে আমার মনে হচ্ছিল যে পদ্মা পার হলাম, পদ্মার পার। অসাধারণ একটা সুন্দর একটা ফিলিংস কাজ করছিল, ভালো লাগছিল। আর সূর্যটা কিন্তু এখনো ডোবেনি, সূর্য ডোবার আগে আমি কিন্তু এ পারে চলে এসেছি। অথচ কুষ্টিয়া দিয়ে আসতে আসতে কুষ্টিয়ার ওইদিকেই সূর্য ডুবে যেত, আর বেশ রাত হয়ে যেত ওই দিক দিয়ে আসতে আসতে। আর এদিক দিয়ে কিন্তু অনেক কম সময় লাগলো। আর সে সাথে এই পাশ দিয়ে আসতে কিন্তু আমার কাছে বেশ একটা অ্যাডভেঞ্চারাল ভাবও কাজ করেছিল। যাক, সহি সালামতে পদ্মাটা পার হলাম। আর পদ্মা পার হয়ে এ পাশে এসেই কিন্তু সিএনজি পাওয়া যায়। সিএনজিতে মাত্র 80 টাকায় কাশীনাথপুর চলে যাওয়া যায়, অ্যাভেলেবল সিএনজি এনি টাইম। এগুলোতে মানে এসে একের পর এক লোকজন এসে ওঠেই। আর এই কারণে কিন্তু কাশীনাথপুর যেতে খুব একটা ওয়েট করতে হয় না। যখনই কোনো ফেরি বা স্পিড বোট বা ট্রলার আসে তখনই দেখা যায় যে প্যাসেঞ্জার থাকেই, তখনই ওনারা চলে যায়। আর এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, এর আগেও যখন গিয়েছিলাম তখন এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এবার তো পুরো অন্যরকম ব্যাপার স্যাপার, শীতকাল, আর সেই সাথে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। এরকম টাইমে এই রাস্তা দিয়ে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। এই রাস্তায় খালি একটাই প্রবলেম, এই যে বারবার এটা ওটা মানে যানবাহন চেঞ্জ করতে হয়, একটানা গাড়ি আছে, সেটা হচ্ছে সকালবেলা। আর আসলে সকালবেলা তো আমার যাওয়ার সুযোগ হয় না, গেলে অফিস শেষ করে বিকেলবেলায় যেতে হয়। পরের দিন সকালে যেতে গেলে তো আমাকে আবার সেই এক রাত ওয়েট করতে হবে, ছুটি থাকে না। বাড়িতে যেতে যদি একদিন ওয়েট করতে হয় তাহলে আবার আসার সময় চলে আসে। এ কারণে কিন্তু ওভাবে আর আমি দেরি করি না, এভাবেই চলে যাওয়ার চেষ্টা করি আগের রাতেই। হয়তো কুষ্টিয়া ঘুরে যখন যাই তখন কিন্তু সময় একটু বেশি লাগে, রাত হয়ে যায়। তবে এই পথে যেতে আমার বেশ ভালোই লাগছে এবং সময়ও কম লাগছে। রাস্তার চারপাশে সবকিছু দেখতে দেখতে এবং এনজয় করতে করতে কিন্তু যেতে আমার বেশ ভালোই লাগছে। আর সন্ধ্যার সময় এইরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। সিএনজি থেকে নেমেই তো কাশীনাথপুর আসলাম। কাশীনাথপুরে অলমোস্ট কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার রাত। মানুষজনের অনেক ছোটাছুটি, ব্যস্ত মানুষজন, এত মানুষজন যাওয়া আসা করে দিক থেকে এটা বোঝা যাচ্ছে। এটা গেছে পাবনা শহরের দিকে, আর এটা গেছে উল্লাপাড়া, সাজাদপুর, সিরাজগঞ্জের দিকে। আমি এখন যাব।
রাস্তা পার হচ্ছি, সামনে আকাশের সুন্দর চাঁদ। কাশীনাথপুর আসলে আর কোনো চিন্তা নাই। কাশীনাথপুর থেকে মোটামুটি সব দিকেরই বাস পাওয়া যায়। বিশেষ করে যারা সিরাজগঞ্জে যেতে চায় তারা কিন্তু ঢাকার বাস, বগুড়ার বাস, সব রকম এলাকার বাসই এখান থেকে পাওয়া যাবে। আর আমি যেহেতু সিরাজগঞ্জ গোলচত্বর পর্যন্ত যাব, তাই সবগুলো বাসই অলমোস্ট গোলচত্বর হয়েই যাবে, তাই কোনো টেনশন নাই। আর এখানে এসে কিন্তু আমি বাসে উঠে পড়েছি। আর বাসের ভিতর থেকেই কিন্তু আমি বসে বসে এভাবে জানালা দিয়ে বাইরে একটু ভিডিও করছিলাম, মানে এতটাই প্রাণবন্ত লাগছিল, রাতের বেলা বেশ ভালো লাগছিল। আর কাশীনাথপুরের এই দিক থেকে কিন্তু পাবনার দিকে যাওয়া যায়, আর পাবনার ওই সাইডে থেকে কিন্তু চাটমোহর হয়েও যাওয়া যায়। আবার নাজিরগঞ্জ ঘাট থেকেও কিন্তু পাবনা গিয়ে চাটমোহর যাওয়া যায়। চাটমোহর থেকেও আমাদের সিরাজগঞ্জে তারাশ উপজেলাতে যাওয়া যায়, তবে বেশ ঘুরে ঘুরে সিএনজি চেঞ্জ করে করে যাওয়া লাগে, এইটা হচ্ছে পেইন। তাছাড়া আর কোনো সমস্যা নাই। আর সরাসরি বাস থাকলে তো খুব ভালো হতো। এই সন্ধ্যার দিকে বা বিকেলের পরে একটা বাস থাকা খুব বেশি জরুরি, এতে কিন্তু এই এলাকার মানুষদের জন্য ভালো হতো। আলহামদুলিল্লাহ, গল্প করতে করতে চাঁদটাকে সাথে নিয়ে আমি কিন্তু সিরাজগঞ্জে চলে এসেছি। যারা সিরাজগঞ্জের এই পথ দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু এটা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে সিরাজগঞ্জ যে গোল চত্বর, মানে সিরাজগঞ্জ চৌরাস্তার গোল চত্বর, সেখানে এইটা। এখানকার নাম হাটি কুমরুল, এটাকে সিরাজগঞ্জ রোডও বলে সবাই। আর এখানে নেমে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার নিজের জেলা, নিজের মানে শিকড়, এখানে এই একটা ভালো লাগা কাজ করছিল। এই গোল চত্বরে 4টা ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু রাস্তাটা গিয়েছে, একটা ঢাকাতে, একটা রাজশাহীতে, একটা বগুড়া হয়ে রংপুরের দিকে, আর একটা এদিকে পাবনা হয়ে কুষ্টিয়ার দিকে। এবং এই জায়গাটা অনেক বেশি বিজি একটা জায়গা, দেখছিলাম অনেক বাস যাওয়া আসা করছিল। আর আমি এ পাশে এসে কিন্তু সিএনজিতে উঠে পড়েছি, এসেই দেখলাম আমাদের এলাকাতে সিএনজি যাচ্ছে, তো আমি এসে উঠে পড়েছি, আর কোনো কাল বিলম্ব করিনি। তবে এখান থেকে বাসে করেও যাওয়া যায়, মাত্র 10-15 মিনিট লাগে। কি যে ভালো লাগছে, নিজের চিরচেনা ভূমিতে পা রেখেছি। এই রাস্তাটা আমার কত চেনা, এই রাস্তাটা আমার কত আপন, এটা বলে বোঝাতে পারবো না। মানে পা রাখার সাথে সাথে ভিতরটা যেন একদম জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেল দিলটা। মাশাল্লাহ, এটাই হচ্ছে ভালো লাগা, এটাই হচ্ছে ভালোবাসা, নিজের আপন ভূমি, নিজের আপন জায়গা। যদিও রাতের বেলা কিছুই দেখা যাচ্ছে না, তবে অনেক বেশি ভালো লাগা এখানে আমি ফিল করছি। আর এই তো চাঁদটাকে সাথে নিয়ে আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। আর এই যে গাছটা দেখা যাচ্ছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না, এটা তেঁতুল গাছ। এই গাছটা কিন্তু আমার বাড়ির উঠোনের একদম মাথাতে। তো এখানে এসেই আমি ভিতরের দিকে ঢুকছি, আর সামনেই আব্বু দাঁড়িয়ে ছিল। আব্বু বলছিল মামুন, আমি বললাম হ্যাঁ আব্বু, আমি এসে গেছি। আর এই তো আলহামদুলিল্লাহ সহি সালামতে আমার বাসাতেও আমি পৌঁছে গেলাম। আর এখন বাসার ভিতরে ঢুকবো। বাসার কেসি গেটটা আটকানো ছিল, এই কারণে আমি সাইড গেট দিয়ে ঢুকে পড়লাম। এই যে এত শীত, এসেই কিন্তু লেপটা দেখে আর বেডটা দেখে মনে হচ্ছে যে এখনই লেপের মধ্যে ঢুকে পড়ি। আর বেশিক্ষণ দেরি করবো না, তাড়াতাড়ি ঝটপট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু লেপের মধ্যে ঢুকে পড়বো। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।